নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সুশোভন স্যার। আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। জিওগ্রাফি, এটা হচ্ছে ইউনিভার্স অ্যান্ড সোলার সিস্টেমের পার্ট 2। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ইউনিভার্স কাকে বলে, ইউনিভার্সের মধ্যে গ্যালাক্সি, কিছু কনস্টিলেশনের নাম, এবং তার পাশাপাশি আমরা জেনেছিলাম কতগুলো কনস্টিলেশন আছে, এই সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। এবং আমাদের পৃথিবী কি করে রোটেট করে, পৃথিবী এবং সূর্যের সোলার সিস্টেমের কিছুটা ইন্ট্রোডাকশন হলেও আমরা পেয়েছিলাম। তো আজ আমরা শুরু করব সোলার সিস্টেম পার্ট 2। আসা যাক আমাদের এই পার্টে। নাও লেটস স্টার্ট। আমরা আগের ভিডিওতে কিছুটা হলেও আগে শেষ করেছিলাম। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম সিরাস, সিরাস এ এবং সিরাস বি, ডগ স্টার, এই সমস্ত ব্যাপারে আলোচনা করেছিলাম। আচ্ছা, আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে ব্রাইটেস্ট স্টার কি? সূর্য। কিন্তু সূর্যের পর পরবর্তী ব্রাইটেস্ট স্টারের নাম কি বা নক্ষত্র? তার নাম হচ্ছে আমাদের সিরাস। কিন্তু সূর্য হচ্ছে সবচেয়ে নিকটস্থ নক্ষত্র। সূর্যের পর আমাদের সূর্যের পর সেকেন্ড নিকটস্থ নক্ষত্রের নাম কি? সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। ওকে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আমরা যদি দেখি, সেটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU। AU ছাড়া আমাদের পৃথিবীতে যে সমস্ত ইউনিটগুলো ইউজ হয় কি, ফুট পাউন্ড সেকেন্ডে, মাইল, SI ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিটে কিলোমিটার, এগুলো ইউজ করা হয়। তো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে কত, 14,95,97,000,000 সামথিং কিলোমিটার, বা সেটাকে আরেকভাবে বলা যায় মিলিয়ন কিলোমিটার, মানে 151.2 মিলিয়ন কিলোমিটার, তাই তো? এটা হচ্ছে আমাদের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। এটা কিলোমিটার লেখা আছে, কিন্তু এখানে লেখা আছে কি, আমাদের লেখা আছে লাইট ইয়ার্স। তো এটা হচ্ছে মহাজগতে দূরত্ব নির্ধারণের জন্য এক গ্রহ থেকে আরেক গ্রহ, এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্র, এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি দূরত্ব নির্ধারণ করার জন্য আমরা ইউজ করি লাইট ইয়ার্স এবং পারসেক। সেগুলোর ব্যাপারে আমরা আসবো। প্রথমে আমরা জেনে নিই এই ব্যাপারটা যে সেকেন্ড ক্লোজেস্ট নক্ষত্রের নাম কি হচ্ছে কি, প্রক্সিমা সেন্টাউরি, 4.2 লাইট ইয়ার্স হবে। সেকেন্ড, তৃতীয় নম্বরে কি আসছে, অ্যালফা সেন্টাউরি, নাম কি হচ্ছে অ্যালফা সেন্টাউরি, 4.3 লাইট ইয়ার্স অ্যাওয়ে, 4.3 লাইট ইয়ার্স হবে। এবং তৃতীয় নম্বর, ফোর্থ নম্বরে কি আসছে, বার্নার্ড স্টার, বার্নার্ড স্টার 5.9 লাইট ইয়ার্স। তাহলে এটা হচ্ছে কি, সূর্যের পর হচ্ছে কি আমাদের সেকেন্ড ক্লোজেস্ট, থার্ড ক্লোজেস্ট, এটা হচ্ছে কি ফোর্থ ক্লোজেস্ট, নিকটস্থ। ওকে, দূরত্বগুলো দেখে নাও, 4.2 লাইট ইয়ার্স, অ্যালফা সেন্টারি হচ্ছে 4.3 লাইট ইয়ার্স, এবং বার্নার্ড স্টারের দূরত্ব হচ্ছে 5.9 লাইট ইয়ার্স। ওকে, এবার আমরা আসি কি ইউনিটস অফ ডিস্টেন্স। ইউনিটস অফ ডিস্টেন্স আমরা এখানে প্রথমে শিখবো ছোট থেকে বড় ডিস্টেন্সে, ছোট থেকে বড়তে আমরা যাব। প্রথমে আছে কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, নেক্সটে আছে লাইট ইয়ার্স, থার্ডে আছে পারসেক। ওকে, আমরা জানি এবার আস্তে আস্তে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মিনিংটা কি এবং কাকে বলে। মোস্টলি এটা পড়ে নিই একবার। অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যা শর্ট ফর্মে বলা হয় AU, is an unit of distance used
in astronomy to measure how far objects from the sun. সৌরজগতের মধ্যে সূর্য থেকে অন্যান্য গ্রহগুলোর মধ্যে যে দূরত্ব সেগুলো মেজার করার জন্য আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা ইউজ করা হয়। সূর্যকে এখানে মেন বা সেন্টার হিসেবে রাখা হয়েছে। ওকে, তো এখানে দেওয়া আছে দেখো, 1 astronomical unit is equal to the average distance between the earth and sun. কত? সেটা কত? আমরা যদি খুবই ভেঙে যদি দেখি 14,95,97,000 সামথিং কিলোমিটার, অথবা ইন্টারন্যাশনাল ইউনিটে যদি আমরা দেখি সেটা হচ্ছে কি, অথবা 151.2 মিলিয়ন কিলোমিটার away from sun and the earth. সেটা হচ্ছে কি আমাদের 1 astronomical ইউনিটের সমান হচ্ছে এই দুটো, যে কোনো একটা। ওকে, এটা ভ্যারি করে, এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে। আমাদের নর্থ পোলে যেটা হচ্ছে কি গ্রীষ্মকাল, সেই টাইমে এটা, এবং সাউথ পোলে যখন ডিস্টেন্স হচ্ছে, যখন যখন আমাদের নর্থ পোলে যখন আবার শীতকাল, তখন আমাদের এই ডিস্টেন্সটা লক্ষ্য করা যায়। ওকে, তো ভ্যারি করছে সিজন ওয়াইজ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। হচ্ছে 1 astronomical unit এইটা, অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড দ্য সান। মনে রেখো, নোট ডাউন করো এটা। নেক্সট, লাইট ইয়ার্স। লাইট ইয়ার্স এটা কোনো রকম সময় না, লাইট ইয়ার্স কোনো রকম সময় না, এটা অ্যাকচুয়ালি ডিস্টেন্স। তার মানে হচ্ছে যে এক বছরের মধ্যে যতটা দূরত্ব একটা লাইট কভার করে সেই সময়টাকে বলা হয় লাইট ইয়ার্স। সূর্য থেকে পৃথিবীতে সূর্য যে সৌররশ্মি সেটা আসতে কত সময় লাগে, সেটা যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি যদি ভাবি, সেটা হচ্ছে কত, আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি 8 সেকেন্ড 29 8 সেকেন্ড, 8 মিনিট 0.29 সেকেন্ড, 8 মিনিট 29 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীর যে মধ্যে যে সৌররশ্মি সেটা ট্রাভেল করতে সময় লাগে 8 মিনিট 29 সেকেন্ড। ওকে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি টাইম। তো সূর্য তো হচ্ছে পৃথিবীতে হচ্ছে সূর্যের সাথে কাছের, মানে নিকটস্থ গ্রহ। টোটাল 8টা গ্রহর মধ্যে মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এগুলোর প্রতিটা গ্রহের অবস্থান অনুযায়ী সূর্যরশ্মি পৌঁছানোর টাইম প্রতিটা গ্রহে আলাদা আলাদা। পৃথিবীতে পৌঁছায় সূর্যরশ্মি 8 মিনিট 28 সেকেন্ড, 29 সেকেন্ড। ওকে, কিন্তু সূর্য থেকে আরো দূরে যে দূরবর্তী অবজেক্ট সৌরজগৎ থেকে বিয়ন্ড বা দূরের, সেগুলোতে টাইম আরো বেশি লাগে। ওকে, তো আমরা পড়ি আবার ডেফিনেশনটা লাইট ইয়ার্সে। আর লাইট ইয়ার ইজ অ্যান ইউনিট অফ ডিস্টেন্স, নট টাইম। এটা একটা কি, এটা ইউনিট অফ ডিস্টেন্স, টাইম না, কিন্তু মনে রাখতে হবে। ইট টেল আস হাউ ফার লাইট ট্রাভেলস ইন 1 ইয়ার। আগেই বললাম আমি যেটা, সেটা 1 light year is distance that the light travels in a vacuum in 1 year. সৌরজগতে, আমাদের সৌরজগৎ না, শুধু সৌরজগৎ না, ব্রহ্মাণ্ডে বা ইউনিভার্সে পৃথিবীর বাইরে কোন রকম এয়ার অবস্থান করে না, এক্সিস্ট করে না, সম্পূর্ণটাই ভ্যাকিউম, এয়ারলেস। তো ওই বায়ুহীন পরিস্থিতির মধ্যে দিয়ে লাইট যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে একটা বছরে, সেই ডিস্টেন্সটাকে বলা হবে লাইট ইয়ার্স। ওকে, গট ইট? নেক্সট আসছে লাইট ইয়ার্সের থেকে বড় ইউনিট, নাম হচ্ছে কি পারসেক। পারসেক হচ্ছে কি, আলাদা নাম, আরেকটা নাম আছে প্যারাল্যাক্স সেকেন্ড। কি নাম হচ্ছে? প্যারাল্যাক্স সেকেন্ড। তো যদি কোশ্চেনে আসে যে প্যারাল্যাক্স সেকেন্ড অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের থেকে ছোট না বড়, অবশ্যই বড় ধরতে হবে, মাথায় রেখো এটা। তো ডেফিনেশন কি বলেছে? পারসেক ইজ আ ইউনিট অফ ডিস্টেন্স।
used in astronomy to measure very large distance to star and galaxy. এটা লাইট ইয়ার্সের থেকেও বড় ডিস্টেন্সকে কভার করার জন্য বা মেজার করার জন্য আমরা পারসেককে ইউজ করি। ওকে, আন্ডারস্টুড? তো তাহলে যেহেতু পারসেক লাইট ইয়ার্সের থেকেও বড়, তার এর একটা নির্দিষ্ট মেথড আছে মেজার করার। তো বলেছে 1 পারসেক ইজ ইকুয়ালস টু 3.26 লাইট ইয়ার্স। 3.26 লাইট ইয়ার্স, মাথায় রেখো এটা। তাহলে 1 পারসেক বা 1 প্যারাল্যাক্স সেকেন্ড মানে হচ্ছে 3.29 লাইট ইয়ার্স। ওকে, নাও এবার আমরা আসি অ্যাকচুয়াল যে মেইন টপিক, সেটা হচ্ছে কি সোলার সিস্টেম, বা বাংলায় তাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগতের যদি ভাঙি আমরা বাংলায়, যদি ভালো করে দেখি, সৌর মানে হচ্ছে কি সূর্য, সৌর মানে হচ্ছে কি সূর্য, এবং তাকে প্রদক্ষিণ করে যে টোটাল 8টা এবং কিছু বামন গ্রহ এবং গ্রহাণু, ধূমকেতু, উল্কা যারা প্রদক্ষিণ করে চলেছে ক্রমাগত সূর্যকে কেন্দ্র করে, সেই সিস্টেমটাকে বলা হচ্ছে কি সৌরজগৎ, বা এটা জগৎ বা এটা পরিবার, সূর্যের পরিবার। ওকে, সূর্য পরিবারের ইংলিশ নাম হচ্ছে কি সৌর পরিবারের সোলার সিস্টেম। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটা গ্রহের পিকচার দেওয়া আছে। মার্কিউরি মানে হচ্ছে কি বুধ, ভেনাস মানে হচ্ছে শুক্র, আর্থ মানে হচ্ছে পৃথিবী, মার্স মঙ্গল, জুপিটার বৃহস্পতি, স্যাটার্ন মানে হচ্ছে শনি, এখানে ইউরেনাস, নেপচুনকে নেপচুন আমরা হিসেবে নামে চিনি। তো আমরা আসা যাক আমাদের এই যে আমাদের সোলার সিস্টেমে টোটাল আমাদের কটা গ্রহ? মেইন গ্রহ হচ্ছে 8টা, একটা বামন গ্রহ প্লুটো। 2009-এ আমাদের শুক্রকে আমাদের এই যে সৌরজগতের পরিবার থেকে, পরিবার মানে যে গ্রহের যে পরিবার, সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাধ্যমে। তো দেখা যায় এখানে কি বলেছে, যে আমাদের যে সোলার সিস্টেমের যে দূরত্ব বা কতটা পরিধি, কতটা পর্যন্ত বলছে, দ্য সাইজ অফ দ্য সোলার সিস্টেম হ্যাজ বিন এস্টিমেটেড টু বি অ্যাবাউট 10 AU। 10 AU আমরা কি পড়েছি? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মানে হচ্ছে 1 AU এর মানে হচ্ছে 14 কোটি অথবা 151.2 মিলিয়ন কিলোমিটার, তাই তো? তাহলে কি বলেছে 10, তাহলে এবার যদি 10 হয় তাহলে কি হবে? মাল্টিপ্লাই 10, তাহলে হবে 151.2 মিলিয়ন কিলোমিটার, আমরা এটা পাবো। ওকে, তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি 10 AU, যা মানে হচ্ছে কি 1512 মিলিয়ন কিলোমিটার। ওকে, নাও আসা যাক এখানে কি বলেছে আমাদের, যে এখানে একটা জিনিস দেখবে তোমরা, নন স্টেলার অবজেক্টস। নন স্টেলার অবজেক্টস মানে কি? নন স্টেলার অবজেক্ট মানে হচ্ছে এখানে কি অ্যাস্টেরয়েডস, মিটিওরস এবং কমেটস। নন স্টেলার অবজেক্ট মানে হচ্ছে কি অ্যাস্টেরয়েডস, মিটিওরস অ্যান্ড কমেটস। ওকে, এগুলো হচ্ছে কি ইন্টারস্টেলার ডেব্রিস, সাচ অ্যাজ এগুলো ইন্টারস্টেলার ডেব্রিসের মধ্যে নন স্টেলার অবজেক্টে পড়ছে। ওকে, নাও নেক্সট পার্ট হচ্ছে কি এই যে the components of solar system other than planets, dwarf planets and satellites are called SSSB, যা মানে হচ্ছে স্মল সোলার সিস্টেম বডিজ। প্ল্যানেট তো হচ্ছে 8টা প্ল্যানেট, প্রতিটা অনেক কিছু পৃথিবী থেকে শুরু করে নেপচুন পর্যন্ত তাদের
উপগ্রহ আছে বা স্যাটেলাইট, নাম্বার ভ্যারি করছে গ্রহ অনুযায়ী। এই স্যাটেলাইট এবং প্লুটো, যা বামন গ্রহ বা ডুয়ার্ফ প্ল্যানেট নামে পরিচিত, এইগুলোর সাইজ গ্রহগুলো থেকে ছোট হয়, অনেক ছোট। তো যেহেতু তাদের সাইজ ছোট, তার না তাদেরকে বলা হয়েছে কি ট্রিপল এস বি বা স্মল সোলার সিস্টেম বডিজ, স্মল সোলার সিস্টেম বডিজ, ট্রিপল এস বি সশস্ত্র সীমা বল হিসেবে মনে করে রাখো না। SSB যেটা নাম হচ্ছে কি সশস্ত্র সীমা বল, এটা না, ট্রিপল এসবি এখানে স্মল সোলার সিস্টেম বডিজ। ওকে, নাও এবার আমরা আসি যে আমরা তো পড়েছি যে ইউনিভার্সটা কিভাবে তৈরি হয়েছে। এই জন্য আমাদের অনেক রিসার্চার, অ্যাস্ট্রোনমার্সরা অনেক ধরনের থিওরি তাদের নিজেদের মতন উপস্থাপন করেছিলেন জগতের সামনে। ঠিক তেমনি আমাদের সোলার সিস্টেমও যে উৎপত্তি হয়েছে, অরিজিন অফ দ্য সোলার সিস্টেম, তাদের জন্য বিভিন্ন ধরনের হাইপোথিসিস বা চিন্তা ভাবনা বা ধারণা, যাকে বলা হয় হাইপোথিসিস বা ধারণা, প্রজেক্ট করেছেন বা প্রপাউন্ড করেছিলেন। প্রপাউন্ডের নাম হচ্ছে কি যারা উপস্থাপন করেছিলেন। তাদের বিভিন্ন ধরনের হাইপোথিসিস আছে, টোটাল 10 থেকে আছে। আমি তোমাদের মধ্যে তাদের মধ্যে কিছু হাইপোথিসিসের নাম লিখে রেখেছি এবং কারা প্রপাউন্ড করেছিলেন তাদের নামও লেখা আছে। তোমরা এখানে দেখতে পাবে গ্যাসিয়াস হাইপোথিসিস, যেটা বলা হচ্ছে পৃথিবী বা সৌরজগৎ যখন গঠন হয়েছিল তখন একটা কোনো সলিড অবজেক্ট থেকে তৈরি হয়নি, গ্যাস যে ছিল গ্যাস, সেই সমস্ত গ্যাসগুলো আস্তে আস্তে পুঞ্জীভূত হয় এবং পুঞ্জীভূত হতে 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 একটা সলিড মাসের মধ্যে তৈরি করে। এই ধরনের আস্তে আস্তে আমাদের সূর্য তৈরি হয় এবং তারপর থেকে বাকি 8টা গ্রহ এবং গ্রহাণু আস্তে আস্তে তাকে সেই সূর্য থেকে ক্রিয়েট হতে শুরু করে। এই ধরনের তিন ধারণাকে বা হাইপোথিসিসকে বলা হচ্ছে কি গ্যাসিয়াস হাইপোথিসিস। কে প্রমাণ করেছিলেন? কান্ট। ঠিক তেমনি নেবুলাস হাইপোথিসিস, ল্যাপলেস, প্ল্যানেটেসিমাল হাইপোথিসিস কে বলেছিলেন? চেম্বারলিন অ্যান্ড মোল্টন। তারপর আছে টাইডাল হাইপোথিসিস, স্যার জেমস অ্যান্ড হ্যারল্ড জেফ্রিজ। টাইডাল হাইপোথিসিস বলছে কি জোয়ার ভাটা, যাকে আমরা বলি জোয়ার ভাটা, বলছে সূর্য এবং আরেকটা গ্রহ টাইপের কিছু, সেটা সূর্যের পাশ দিয়ে চলে যাচ্ছিল একটা অনেক বছর ধরে, মিলিয়ন্স অফ ইয়ার্স এগো। তো দুজনেরই সূর্যের যে গ্র্যাভিটেশনাল পুল এবং গ্রহটার যে গ্র্যাভিটেশনাল পুল, দুটোর মধ্যে একটা টাইড বা একটা আকর্ষণ তৈরি হয়, গ্র্যাভিটেশনাল পুল তৈরি হয় দুজনের মধ্যে এবং সংঘর্ষ তৈরি হয়। সেখান থেকে শুরু হয় যে সূর্য থেকে কিছু অবজেক্ট বেরিয়ে আসে এবং কোটি কোটি বছর ধরে সেই সমস্ত অবজেক্টগুলো যে সমস্ত সূর্য থেকে বেরিয়ে এসেছিলো সেগুলো ঘুরতে ঘুরতে, সূর্যকে প্রদক্ষিণ করতে করতে ঘুরতে ঘুরতে ঠান্ডা হয় এবং সলিড হয়। কিছু গ্রহ সলিড হতে থাকে এবং কিছু 4টে গ্রহ গ্যাসিয়াস অবস্থায় ঘুরতে থাকে। তো এই ধরনের থিওরিকে হাইপোথিসিসকে বলা হচ্ছে কি টাইডাল হাইপোথিসিস। কে প্রমাণ করেছিলেন? স্যার জেমস অ্যান্ড হ্যারল্ড জেফ্রি। ওকে, এর আরেকটা নাম হচ্ছে কি জেমস অ্যান্ড জেফ্রি হাইপোথিসিস। টাইডাল হাইপোথিসিসের আরেকটা নাম হচ্ছে কি জেফ্রি অ্যান্ড জেমস হাইপোথিসিস, এটার নামও প্রমাণ করা হয়। বাইনারি স্টার হাইপোথিসিস, H.N. Russell, সুপারনোভা হাইপোথিসিস, F. Hawley, ইন্টারস্টেলার ডাস্ট হাইপোথিসিস, ওটো শিমিটস। ওকে, নাও নেক্সট পার্ট। আমাদের সোলার সিস্টেমের যে প্রদক্ষিণে, এটা আমরা কিছু ছবি প্রথমে বলো, এটা লেখা আছে ওপরে যে এটা সানের ছবি, আর হচ্ছে কি অ্যাকচুয়াল স্যাটেলাইট থেকে তোলা ছবি, আর এটা হচ্ছে কি ডায়াগ্রাম। এখানে ডেসক্রাইব করা হয়েছে যে সূর্যের কতগুলো লেয়ার, অ্যাটমসফিয়ার অফ দ্য সান। আমাদের পৃথিবীর যেমন বায়ুমণ্ডল আছে, ঠিক তেমনি সূর্যেরও বায়ুমণ্ডল, না আমরা সেটা বায়ুমণ্ডল ঠিক বলবো না, সূর্যের এক একটা লেয়ার এখানে দেখানো হয়েছে। আমাদের পৃথিবীর যেমন কোর বা সেন্ট্রাল পার্ট আছে, আমরা পড়েছি যে সেন্ট্রাল পার্টটা হচ্ছে অত্যন্ত সলিড। ঠিক তেমনি আমাদের সূর্যের যে মিডল পার্টটাও সলিড। এবং এটা কি অবজেক্ট দিয়ে তৈরি? সূর্যটা প্রথমত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, এই দুটো সংযোগে তৈরি হয়েছে এবং এই দুটো গ্যাসেরই প্রাধান্য। আমরা বর্তমান টাইমে শুনেছি যে নিউক্লিয়ার বম, ঠিক তেমনি পৃথিবীতে কিছু
নির্দিষ্ট কিছু কান্ট্রি আছে যারা একটা ডিফারেন্ট টাইপের বম তৈরি করার চেষ্টা রেসে লেগে পড়েছে। তাদের মধ্যে সেই বমটার নাম হচ্ছে হাইড্রোজেন বম। তার মধ্যে ইউএস, রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া, এরা প্রত্যেকে হাইড্রোজেন বম তৈরি করার রেসে লেগে আছে। এই হাইড্রোজেন বমটা কি? হাইড্রোজেন যে অ্যাটম, সেটা নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে এমন একটা এনার্জি তৈরি করা যেটা সূর্যের মতন তেজ বিকিরণ করে বা এনার্জি জেনারেট করে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে সূর্যতেও হাইড্রোজেন ফিউশন ঘটে চলেছে এবং ক্রমাগত ঘটে চলেছে, যার জন্য সূর্যতে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের পিকচারগুলো, এগুলো মনে হচ্ছে কি ফেটে কিছু বেরিয়ে আসছে, তাই তো? রশ্মি বা ফ্লেয়ার, একে বলা হয় ফ্লেয়ার। এগুলোকে কি বলা হয়? এই যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, মনে হচ্ছে কেউ ফু দিয়ে বের করে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এরকম না। এই সমস্ত জায়গাগুলোতে গোটা সূর্যের মধ্যে হাইড্রোজেন ফিউশন ঘটে চলেছে এবং হাইড্রোজেন পরমাণুর বোমা মতন ফেটে চলেছে। এবং যখনই হাইড্রোজেন তখনই এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে। এইগুলো হচ্ছে কি সূর্যের সান ফ্লেয়ার, সূর্যরশ্মি বিকিরণ ঘটে চলেছে। তো এইগুলো হচ্ছে কি যখন নিউক্লিয়ার ফিউশন হয়, সূর্যের হাইড্রোজেন ফিউশন যখন ঘটে, তখন এই ধরনের লেয়ারগুলো, তো এই লেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমাদের পড়তে হবে প্রধানত শুধুমাত্র ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার অ্যান্ড করোনা। বাকি যেগুলো আছে সেগুলো না পড়লেও চলবে, কিন্তু জেনে রাখা ভালো। রেডিয়েটিভ জোন, কনভেকশন জোন, কোর। সেন্ট্রালে আছে কি কোর, তারপর হচ্ছে কি রেডিয়েটিভ জোন, থার্ডে আছে কি কনভেকশন জোন, তারপর হচ্ছে ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার, করোনা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6টা আমাদের লেয়ার লক্ষ্য করতে পারছি। যেহেতু আমরা সূর্যে যখন এসেছি, সূর্যতে বলা হচ্ছে কি সূর্য আমাদের সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় একটা নক্ষত্র, যার গ্র্যাভিটেশনাল পুল এতটাই বেশি, যার জন্য বাকি যে 8টা গ্রহ এবং গ্রহাণু, অ্যাস্ট্রয়েড যাকে বলা হচ্ছে আমরা, এবং বামন গ্রহ, এগুলো কন্টিনিউয়াসলি সূর্যকে ফোকাস করেই প্রদক্ষিণ করে চলেছে। তো কেন এই রিজনটা? কারণ সূর্য হচ্ছে সবচেয়ে বড় একটা অবজেক্ট আমাদের সোলার সিস্টেমে সেন্টারে অবস্থান করছে, এবং তার মাস বা ওয়েটটা হচ্ছে কত? 99% অফ দ্য মাস the sun account for more than 99% of the mass of the solar system, and due to this the sun exerts immense gravitational pull to keep the planet rotating around it in definite ইলেকট্রিক্যাল অরবিট। তাহলে সূর্যকে যে প্রদক্ষিণ করছে আমাদের যে গ্রহগুলো, 8টা গ্রহগুলো, সেটা কিভাবে প্রদক্ষিণ করছে? সেটা হচ্ছে কি উপবৃত্তাকার অরবিটে, কক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে। নাও আমরা আসি যে লেয়ারগুলো বলছিলাম আমরা, ফটোস্ফিয়ার 1, ক্রোমোস্ফিয়ার 2, করোনা 3। ওকে, তো প্রথমে আছে ফটোস্ফিয়ারের ডেফিনেশন কি? দ্য গ্লোয়িং সারফেস অফ দ্য সান দ্যাট উই সি ইজ কল্ড দ্য ফটোস্ফিয়ার। নোট ডাউন করো, এটা যেগুলো দেওয়া আছে তোমাদের ছবি দেওয়া হয়েছিল, এবং আমি এখানে ডেফিনেশনগুলো লিখে রেখেছি তোমাদের জন্য। আমি আবার পড়ছি। ফটোস্ফিয়ারের উপরে যে লেয়ারটা আছে সেটা কিছু কি? অ্যাবাভ দ্য ফটোস্ফিয়ার দ্য রেড কালার। তার ক্রোমোস্ফিয়ারের সেটা হচ্ছে কি ক্রোমোস্ফিয়ারের অ্যাকচুয়াল কালার হচ্ছে কি রেড কালার। ওকে, ক্রোমোস্ফিয়ারের উপরের লেয়ারটা কি হচ্ছে? আরো উপরের লেয়ারটা হচ্ছে কি করোনা। অ্যান্ড বিয়ন্ড ইট ইজ দ্য ম্যাগনিফিসেন্ট করোনা। করোনা হচ্ছে কি আউটার মোস্ট লেয়ার। যেমন পৃথিবীর অ্যাটমসফিয়ারের সবচেয়ে বাইরের যে লেয়ারটার নাম হচ্ছে কি এক্সোস্ফিয়ার, ঠিক তেমনি সূর্যেরও সবচেয়ে বাইরের যে লেয়ারটা, সেটার নাম হচ্ছে কি করোনা, which is visible during eclipse. eclipse মানে হচ্ছে কি এক্লিপসের মানে হচ্ছে কি গ্রহণ। এক্লিপসের অ্যাকচুয়াল বাংলা মিনিং হচ্ছে কি গ্রহণ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ দেখি আমরা। এখানে সূর্যগ্রহণের কথা বলেছে। সূর্যগ্রহণ যখন হয় সেটা
আর্ধেক সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমরা লক্ষ্য করি। তো ওই টাইমে আমাদের এই এক্লিপসটা বা লক্ষ্য করা যায়, এক্লিপসের টাইমে এই করোনাটাকে আমরা লক্ষ্য করতে পারি। তো আমি প্রথমে বলেছিলাম তোমাদেরকে যে সূর্য কি দিয়ে তৈরি, হাইড্রোজেন এবং হিলিয়াম, এই দুটো গ্যাস মেন গ্যাসেস প্রেজেন্ট ইন দ্য সান। সূর্যের বাইরে বা করোনা লেয়ারে সবচেয়ে যে টেম্পারেচার, সেই টেম্পারেচার কত, সেটা হচ্ছে কি 6000 ডিগ্রি সেলসিয়াস। কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে বাইরে। যত ভেতরে যাওয়া যাবে তত টেম্পারেচার আরো বাড়তে থাকবে। ওকে, আমরা তো জানলাম যে সোলার সিস্টেমে সূর্যের যে গ্র্যাভিটেশনাল পুল, তার জন্য গ্রহগুলো, 8টা গ্রহ এবং অন্যান্য সেলেস্টিয়াল অবজেক্টগুলো সূর্যকে ইলেকট্রিক্যাল অরবিটে ঘুরে চলেছে, কক্ষপথে ক্রমাগত ঘুরে চলেছে, প্রদক্ষিণ করে চলেছে। কিন্তু আমরা এটাও জানতে হবে যে সূর্যটাও কিন্তু একটা জায়গায়, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে একটা পার্টিকুলার পার্টে থেমে নেই, ফিক্স নেই। তো আমি কি বলেছিলাম যে সূর্য থেকে, এবং যে সূর্য যে ঘুরে চলেছে, যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ক্রমাগত যে ঘুরে চলেছে, সেই প্রদক্ষিণ করে চলেছে। এই প্রদক্ষিণের জন্য কত সময় লাগে? সময়টা লাগে 224 মিলিয়ন ইয়ার্স। 224 মিলিয়ন ইয়ার্স। এই সূর্য যে একটা গোটা যে প্রদক্ষিণ করলো তার মিল্কি ওয়ে গ্যালাক্সিতে থেকে, সেই সময়টাকে 224 মিলিয়ন ইয়ার্স, এই সময়টাকে বলা হয় কি? কসমিক ইয়ার। সময়টা কি বলা হয়? কসমিক ইয়ার। আমি তোমাদেরকে বলেছিলাম যে সূর্য থেকে পৃথিবী যে সৌররশ্মি, সেটা পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 29 সেকেন্ড বলেছিলাম। আমি এখানে যেটা ভুল বলেছিলাম, সেটা তার জন্য ক্ষমাপ্রার্থী। সেটা হচ্ছে 8 মিনিট 16.6 সেকেন্ড। 8 মিনিট 16.6 সেকেন্ড। ওকে, তো এই মাইনিউট ডিটেলসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এক্সামে শুধু 8 মিনিট পর্যন্ত দিচ্ছে না, এর বাইরেও কোশ্চেন থেকে আরো ডিফিকাল্ট এবং মেমোরি পাওয়ার থেকে চেক করার জন্য আমাদের এক্সামিনাররা আমাদেরকে এই ধরনের কোশ্চেনগুলো দিচ্ছে, সম্পূর্ণ ইন ডিটেলসে আমাদের তাহলে পড়তে হবে। নেক্সট পার্ট আসছে কি? অরোরা। অরোরা আমরা পড়েছি ছোটবেলায় বইগুলোতে, যে নর্দার্ন লাইট, যাকে বাংলাতে অন্য একটা নাম আছে কি, যাকে বলা হয় নর্দার্ন লাইট। কি বলা হয়? নর্দার্ন লাইট। আমাদের দিনের বেলায় তো আমরা সূর্যের আলো দেখতে পাই, কিন্তু নর্থ পোল মানে কি বলবো, সুমেরুতে, এবং সাউথ পোল, যাকে বাংলায় বলা হচ্ছে কুমেরু, বুঝতে পারছো? এটা হচ্ছে কি সুমেরু, এটা নর্থ পোল, নর্থ, এটা সাউথ পোল। ঠিক এই পার্টটা অ্যান্টার্কটিকা যেখানে আছে, এখানে হচ্ছে কি আর্কটিক সি বা সুমেরু সাগর যেটা আছে, মহাসাগর যেটা আছে। এখানে কি হয়? 6 মাস দিন 6 মাস রাত। ওকে, যখন 6 মাস রাত্রি থাকে, তখন আমাদের এই ধরনের লাইট লক্ষ্য করা যায়। মাঝ রাতের আকাশে এই রং বেরঙের কালার আলো ঝলক দেখা যায় আমাদের নর্থ পোল এবং সাউথ পোলে। এই ধরনের ইনসিডেন্টকে বলা হয় অরোরা। এটা তো ম্যাজিক না, যে ম্যাজিশিয়ান এলো এবং ইচ্ছা হলো যে এক স্ন্যাপে আমরা রাত্রির অন্ধকারকে আলোকিত করে দেবো এবং আকাশকে কালারফুল করে দেবো, এমন নয়। এর পিছনে কিছু সায়েন্টিফিক রিজন আছে। আমরা পড়েছিলাম যে সূর্যতে কন্টিনিউয়াসলি হাইড্রোজেন এবং হিলিয়ামের বিস্ফোরণ ঘটে চলেছে, এবং তার জন্য কি হয়? সূর্য যে তাপ বিকিরণটা আসে। তো প্রথম কথা হচ্ছে যে সূর্যের যে আলো, সেটা সূর্য শুধু আলো পাঠায় না আমাদের পৃথিবীতে, সূর্য আলো বিকিরণ করে না শুধুমাত্র, তার সাথে বিভিন্ন ধরনের রশ্মিও বিকিরণ করে। এই যে ঘটনা, সূর্য যে সোলার উইন্ড, যে আলোটা বেরিয়ে আসছে, এখানে কিন্তু উইন্ড মানে কি সৌররশ্মি, অ্যাকচুয়ালি উইন্ড মানে হচ্ছে কি সৌররশ্মি। আমরা এখানে যে এটা সোলার ফ্লেয়ার বলছি না, সোলার ফ্লেয়ার, এদের আমরা পিকচারে যদি দেখি ভালো করে সানের পিকচারটাকে, এই যে এখানে এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি সোলার ফ্লেয়ার, এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি সোলার ফ্লেয়ার।
বিস্ফোরণ হচ্ছে এই জায়গাগুলোতে, এক একটা বিস্ফোরণ। এই বিস্ফোরণ হওয়ার জন্য এই ধরনের ইনসিডেন্ট ঘটে চলেছে। এখানে কি বলা আছে কি সোলার ফ্লেয়ার। পিকচারে যদি দেখা যায় ভালো করে, এটা ডায়াগ্রামে হচ্ছে এটা সোলার ফ্লেয়ার। এবং যে বিকিরণ হচ্ছে, যে শক বা তাপ যে জেনারেট হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামে বিস্ফোরণের জন্য, তো এই তাপটা এনার্জিটা সোলার উইন্ড হিসেবে গোটা সৌরজগতে ছড়িয়ে পড়ছে। একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে যে পৃথিবীতে শুধু অ্যাটমসফিয়ার আছে বলেই আমাদের পৃথিবীতে প্রাণ বা লাইফ সাস্টেন করছে এমন নয়। অ্যাটমসফিয়ার থাকার মেন রিজন হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক ফিল্ড। পৃথিবীর একটা মহাজাগতিক আকর্ষণ আছে, ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সেটা কোথায় লক্ষ্য করা যায়? সেটা একটা চাদর, ইনভিজিবল একটা চাদর বলতে গেলে, যেটা আমাদের মহাজাগতিক সোলার উইন্ড, এই যে সমস্ত এই যে সোলার উইন্ডগুলো আসছে সেগুলো থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে। আজ বা বর্তমান টাইমে মঙ্গল গ্রহ বা মার্সে আমরা এই ম্যাগনেটিক ফিল্ডটা লক্ষ্য করতে পারি না, কিন্তু কোটি কোটি বছর আগে, মিলিয়নস অফ ইয়ার্স এগো, আমাদের সায়েন্টিস্টরা অনুমান করেছেন যে মঙ্গল গ্রহেতেও আমাদের ম্যাগনেটিক ফিল্ড একটা টাইমে ছিল, এবং সেই অবস্থানের জন্য মঙ্গল গ্রহতেও লাইফ সাস্টেন করতো। এটা সম্পূর্ণ অ্যাজাম্পশন, এটা কোনো রকম সলিড কোনো রকম প্রুফ পাওয়া যায়নি, কিন্তু তারা সায়েন্টিফিকরা অ্যাজিউম করছেন। তো মঙ্গল গ্রহে যেহেতু বর্তমান টাইমে ম্যাগনেটিক ফিল্ডটা নেই, এবং সৌরজগতিক যে ঘটনাগুলো থেকে মঙ্গল গ্রহ যে লেয়ারটাকে লক্ষ্য করতে পারছে না, তো তার জন্য বর্তমান টাইমে মঙ্গল গ্রহে কোনো রকম লাইফ ফর্ম করেনি বা জীবন ধারণ করার ক্ষমতা আর নেই বর্তমান টাইমে। ম্যাগনেটিক ফিল্ডটাও অ্যাটমসফিয়ারের মতো নেই, পৃথিবীর অ্যাটমসফিয়ারের মতো নেই, ম্যাগনেটিক ফিল্ডটাও ইম্পর্টেন্ট। এবং যখনই এই পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে সোলার উইন্ডে যখন সংঘর্ষ হয়, তখন এই ম্যাগনেটিক ফিল্ডের যে রশ্মিগুলো, সোলার উইন্ডটা, সেটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ট্র্যাপ হয়ে যায়। ওকে, এবং যখন ট্র্যাপ হয়ে যায়, এই দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই ট্র্যাপ হয়ে যাচ্ছে, এবং ট্র্যাপ হয়ে কোথায় জম্প করছে? এই দুই পোলে, সাউথ পোল একটা, নর্থ পোলে, আমাদের নর্থ পোল এবং সাউথ পোলে কিছুটা ট্র্যাপ হয়ে যাচ্ছে। এবং এই যে সোলার উইন্ডে যেটা ট্র্যাপ হয়ে গেল, এবং ট্র্যাপ হওয়ার জন্য এই ধরনের ইনসিডেন্টটা লক্ষ্য করা যায়। কিছু কিছু শুধুমাত্র গ্রিন কালার না, পার্পেল কালার, বেগনি, পিঙ্ক, বিভিন্ন ধরনের কালার লক্ষ্য করা যায়। ওকে, রাত্রির আকাশটাকে সম্পূর্ণ আলোকে ঝলমল করে দেয়, এবং এই ধরনের ইনসিডেন্টকে বলা হয় অরোরা বা নর্দার্ন লাইট। নর্দার্ন লাইট মানে শুধুমাত্র নর্দার্ন হেমিস্ফিয়ারে ঘটে তা এমন নয়, সাউদার্ন হেমিস্ফিয়ারেও ঘটে। যেহেতু এই নর্দার্ন লাইট বলার কারণটা কি? মেন রিজন হচ্ছে যে আমাদের লক্ষ্য করতে হবে হিস্ট্রিতে। কারণ পৃথিবীতে যে নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ার, প্রথমে বলতে গেলে যে আমাদের ইউরোপিয়ানসরা এবং বাকি যে পৃথিবীতে জীবন মোস্টলি আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধেই প্রধানত গড়ে উঠেছে। এবং সাউদার্ন হেমিস্ফিয়ার ছিল না এমন তো নয়, ছিল, কিন্তু ইউরোপিয়ানসরা তারা ক্রমশ এক্সপ্লোর করতে থাকেন গোটা পৃথিবীটা। এবং ইউরোপিয়ানরা যেহেতু প্রথম এই নর্দার্ন লাইটের ঘটনা ইনসিডেন্ট বা অরোরার ইনসিডেন্টটা প্রথম দেখেছিলেন, কারণ তারা এটাকে নর্দার্ন লাইট হিসেবে প্রমাণ করেছিলেন এবং প্রকাশ করেছিলেন, এবং চারিদিকে গোটা পৃথিবীতে ছড়িয়েছিলেন। তার জন্য এই অরোরাটা বা এই ঘটনাটা, এই ধরনের ইনসিডেন্টটাকে বলা হয় নর্দার্ন লাইট। সাউদার্ন হেমিস্ফিয়ারে এই ঘটনা ঘটে, অ্যান্টার্কটিকাতে, নিউজিল্যান্ডের সাউদার্ন পার্টেও এই ঘটনা ঘটে। তো এই ধরনের নর্দার্ন লাইটকে আলাদা নাম আছে, তার নাম হচ্ছে কি অরোরা বেরিওলিস, অরোরা অস্ট্রিওলিস। অরোরা বেরিওলিস লক্ষ্য করা যায় নর্দার্ন হেমিস্ফিয়ারে, অরোরা অস্ট্রিওলিস লক্ষ্য করা যায় সাউদার্ন হেমিস্ফিয়ারে। ওকে, তো লাস্ট পার্ট, সূর্যের যে লাস্ট পার্ট, সেটা হচ্ছে কি সূর্য, দ্য ব্রাইটেস্ট স্টার অফ দ্য সোলার সিস্টেম, সান। এটার যে ব্রাইটেস্ট স্পট, সেটা লক্ষ্য করা কি হচ্ছে কি নাম? প্লেজেস। এবং যেমন সূর্যতে যেমন ব্রাইট স্পট আছে, ঠিক তেমনি ডার্ক স্পটও আছে। যেমন আমাদের পৃথিবীতে দিন আছে, পৃথিবীতে ঠিক তেমনি রাত্রি আছে, ঠিক তেমনি সূর্যতেও কিছু
ব্রাইট স্পট আছে, ডার্ক স্পট আছে। ডার্ক স্পটের নাম কি হচ্ছে কি সানস্পট, এটির নাম কি হচ্ছে সানস্পট। এবং এই সানস্পটটা লক্ষ্য করা যায় প্রতি 11 বছর অন্তর অন্তর। এবং এই ধরনের সানস্পট যখন লক্ষ্য করা যাবে তখন আমাদের সৌরজগতে, আমাদের পৃথিবীতে ক্লাইমেটিক চেঞ্জ লক্ষ্য করা যাবে এবং গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আমাদের এই ডার্ক স্পট বা সানস্পট। মনে রাখো ভালো করে।